সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল আউয়াল, সহকারী শিক্ষক, বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বীরগঞ্জ, দিনাজপুর। ইংরেজি দ্বিতীয় পত্রের আমার আজকের এই ক্লাসটি মূলত ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জন্য। ক্লাসটি ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জন্য নির্বাচিত করা হলেও মাধ্যমিক পর্যায়ের যে কোনো ক্লাসের শিক্ষার্থীরা যদি ক্লাসটি মনোযোগ সহকারে উপভোগ করে তাহলে আশা করা যায় তারা এ থেকে উপকৃত হবে। পূর্ববর্তী ক্লাসে আমরা এ ও এন অর্থাৎ ইনডিফিনিট আর্টিকেলের ব্যবহার নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসের ডিফিনিট আর্টিকেল দি নিয়ে আলোচনা করব। ক্লাস শুরুর পূর্বে আমি মূলত এই ডিফিনিট আর্টিকেল দি অথবা দা এর উচ্চারণের বিষয়ে দুটি কথা বলতে চাই। ডিফিনিট আর্টিকেল দি অথবা দা দুভাবেই উচ্চারণ করা যায়, তবে সাধারণত যে ওয়ার্ডের পূর্বে ডিফিনিট আর্টিকেল বসে ওই ওয়ার্ডের প্রথম অক্ষর যদি ভাওয়েল হয় সেক্ষেত্রে ডিফিনিট আর্টিকেলের উচ্চারণ হবে দি। যেমন দি ইন্টেলিজেন্ট স্টুডেন্ট। আর যে ক্ষেত্রে যে ওয়ার্ডের পূর্বে ডিফিনিট আর্টিকেল বসে উক্ত ওয়ার্ডের প্রথম অক্ষর যদি কনসোনেন্ট হয় তাহলে উচ্চারণ হবে দা, অর্থাৎ দ্য ক্লেভার স্টুডেন্ট, দ্য বিগেস্ট সিটি ইত্যাদি। হ্যাঁ, আরেকটি বিষয় লক্ষণীয় যেটি পূর্ববর্তী ক্লাসে আমার বলার মনে ছিল না। আমরা যদি পার্টস অফ স্পিচের দিকে যাই, অর্থাৎ আর্টিকেলগুলো, এগুলো যেহেতু নাউন ও প্রোনাউনের পূর্বে বসে এজন্য এগুলোকে অ্যাডজেক্টিভে শ্রেণীভুক্ত করা হয়েছে। তাই আর্টিকেলগুলোকে পার্টস অফ স্পিচের দৃষ্টিকোণ থেকে আমরা দেখলে এগুলোকে অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য করবো আর কি। অর্থাৎ এ এন দি এগুলো পার্টস অফ স্পিচ হিসাবে অ্যাডজেক্টিভের অন্তর্ভুক্ত। তো শিক্ষার্থীরা, আমরা এখন মূল ক্লাসে যাব। তাহলে ক্লাস শুরু করি। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। ইউসেজ অফ ডিফিনিট আর্টিকেল দি। ডিফিনিট আর্টিকেল দিয়ে ব্যবহার সমূহ। নাম্বার 1, কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝাতে, অর্থাৎ বাংলা শব্দের পরে টি, টা, খানা, খানি থাকলে ইংরেজি করার সময় ওই ওয়ার্ড বা শব্দের আগে দা বসে। যেমন লোকটি, দা ম্যান, কলমটি, দা পেন। এখানে লক্ষণীয় যে লোক হলো মূল শব্দ, এর সাথে বসছে টি, এই জন্য ম্যানের আগে দা বসছে। আবার কলম হলো মূল শব্দ, টি এর সাথে বসেছে, এই জন্য পেনের আগে দা বসেছে। এখন 2 নম্বর নিয়মে আসি। 2 নম্বর নিয়মটা হচ্ছে ধর্মগ্রন্থ, সংবাদপত্র, দিকের নাম, ট্রেনের নাম, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি, প্রসিদ্ধ অট্টালিকা, এগুলোর আগে দা বসে। যেমন দা পুরাণ ধর্মগ্রন্থ। আমি প্রতিটা নিয়মের একটি করে উদাহরণ দিয়েছি। উদাহরণ অনেক দেওয়া যাবে। সংবাদপত্র দা ইত্তেফাক। তারপরে বলা হয়েছে দিকের নাম, ইস্ট। ইস্ট মানে পূর্ব, এটা একটা দিকের নাম, এই জন্য এর আগে দি বসেছে। তারপরে ট্রেনের নাম, দি ঢাকা মেল, ট্রেনের নাম এরকম। আবার দা একতা এক্সপ্রেস, দা তিস্তা এক্সপ্রেস। জাহাজের নামের আগে দি বসে। টাইটানিক একটা বিখ্যাত জাহাজ, জাহাজের নাম, এই জন্য তার আগে দি বসেছে। এবং পর্বতমালা, হিমালয়ের আগে দি বসেছে। তারপর হলো দ্বীপপুঞ্জ, আন্দামান একটা দ্বীপপুঞ্জের নাম, এই জন্য তার আগে দি বসেছে। গোবি হলো মরুভূমির নাম, গোবি, সাহারা, এই জন্য এগুলোর পূর্বে দি বসেছে। আচ্ছা, এখন আমরা 3 নম্বর নিয়ম নিয়ে আলোচনা করব। 3 নম্বর নিয়মটা হচ্ছে মহাকাশে বা মহাশূন্যে বা সৌরজগতে যা কিছু আছে সবগুলো নামের আগে দা বসে। অর্থাৎ চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যা আছে মহাকাশে। যেমন দি আর্থ, আর্থ হলো পৃথিবী, এটা সৌরজগতের একটি গ্রহ। এরকম দ্য জুপিটার, বৃহস্পতি। আর সৌরজগতের মধ্যে কি আছে? সান, সূর্য। তাহলে
আমরা যখন সেন্টেন্স লিখবো তখন শুধু সান দেওয়া যাবে না, দা সান ব্যবহার হবে। ওইরকম আকাশ, ইংরেজি স্কাই, তার পূর্বে দা বসেছে। মুন মানে চন্দ্র, এটাও মহাশূন্যের আছে সৌরজগৎ, এই জন্য এর আগে দি বসেছে, ইত্যাদি। এরকম আরো অনেক উদাহরণ দেওয়া যাবে। নাম্বার 4, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি। যেহেতু ক্লাসটি ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জন্য তোমরা সুপারলেটিভ ডিগ্রি করে হয়তো বুঝবো না, এই জন্য আমি অর্থাৎ দিয়ে আবার বিকল্প ভাবে বোঝানোর চেষ্টা করেছি। অর্থাৎ মোস্ট, লেস্ট এর আগে। কোথাও যদি সেন্টেন্সের মধ্যে মোস্ট বা লেস্ট পাওয়া যায় তাহলে তার আগে, এবং ইএসটি অথবা এসটি যুক্ত ওয়ার্ডের আগে। কখনো যদি এরূপ কোনো ওয়ার্ড পাও তোমরা যে ইএসটি যুক্ত বা এসটি যুক্ত, যেমন বেস্ট, লার্জেস্ট, থিনেস্ট, ফাইনেস্ট, টলেস্ট, বিগেস্ট ইত্যাদি যুক্ত ওয়ার্ডের আগে দি বসে। যেমন দ্য মোস্ট ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, এই যে এখানে মোস্ট আছে, এই জন্য মোস্টের পূর্বে দা বসানো হয়েছে। এটাকে যদি আমরা সেন্টেন্স দিয়ে বলি, রহিম ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। রহিম ক্লাসের সবচেয়ে বুদ্ধিমান ছাত্র। এবার এটা দেখো দ্য লেস্ট, এখানে এই যে নিয়মে আমি লিখে দিয়েছি কথা লেস্ট, এই যে লেস্ট থাকে তার পূর্বে দি বসবে, অর্থাৎ এটাও সুপারলেটিভ ডিগ্রি। দ্য লেস্ট ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, এটা সবচেয়ে কম বুদ্ধিমান ছাত্র বা ছাত্রী। আবার দেখো দ্য বিগেস্ট সিটি, এই যে ইএসটি বা এসটি যুক্ত শব্দ, দ্য বিগেস্ট সিটি সবচেয়ে বড় শহর, দ্য বেস্ট বয় সবচেয়ে ভালো ছেলে ইত্যাদি। এরকম অনেক উদাহরণ দেওয়া যাবে। তো শিক্ষার্থীরা আমরা এখন পরবর্তী নিয়মে যাব। পরবর্তী নিয়ম, সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 5 নম্বর নিয়মটি আলোচনা করব। আমি অতি সহজ ভাষায় আমার নিজের ভাষা এখানে প্রয়োগ করেছি, কোনো বইতে এভাবে নাই। যে পানির উৎসের নামের আগে দা বসে। পানির উৎস অর্থাৎ যেখান থেকে পানি পাওয়া যায়, যে সকল জায়গা থেকে আমরা পানি পাই। তা আমরা পানি পাই এরকম জায়গাগুলো কি কি? নদী থেকে পানি পাওয়া যায়, নদী, নালা, খাল, বিল, পুকুর, এরকম সাগর, মহাসাগর ইত্যাদি। তোমরা মনে রাখবে যে পানির উৎস অর্থাৎ যেখান থেকে পানি পাওয়া যায়। এমনকি টিউবওয়েল থেকেও আমরা পানি পাই, টিউবওয়েলের সামনেও দা বসানো যাবে। তাইলে সহজভাবে মনে রাখবে পানির উৎসের নামের আগে দা বসে। আমরা নদী থেকে পানি পাই, তাহলে যেমন উদাহরণ দিই, পদ্মা। পদ্মা একটা নদীর নাম, এরকম যে কোনো নদীর নামের আগে দা বসবে, এরকম দা যমুনা, দা মেঘনা ইত্যাদি। দ্য আটলান্টিক অশন, আটলান্টিক একটি মহাসাগরের নাম, এই জন্য তার সামনে দা বসছে। এরকম দ্য বে অফ বেঙ্গল, অর্থাৎ এর অর্থ হলো বঙ্গোপসাগর। এটা আমাদের বাংলাদেশের দক্ষিণে অবস্থিত, সব নদীর পানি গিয়ে বঙ্গোপসাগরে পড়ে। দ্য পন্ড, পুকুর, পুকুরের মধ্যে পানি থাকে। যেমন যদি আমরা ইংরেজি করি আই বাথ ইন দ্য পন্ড, আমি পুকুরে গোসল করি। ইংরেজি সেন্টেন্সের মধ্যে এই পানির উৎস জাতীয় কোনো নাম পাওয়া গেলে উক্ত নামগুলোর পূর্বে দা বসবে। নাম্বার 6, পজিটিভ কেস। যেহেতু ক্লাসটি মূলত ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জন্য, তোমরা এখনো পজিটিভ কেস বুঝবে না, এই জন্য আমি এখানে একটা ব্র্যাকেটে পজিটিভ কেসের এখানে একটা স্ট্রাকচার বা একটা গঠন লিখে দিছি। তোমরা এই গঠনটা যদি মনে রাখতে পারো বা যদি দেখো এই ধরনের গঠন, অর্থাৎ নাউন, এখানে হয়তো ড্যাশ থাকলে শূন্য স্থান, তারপর নাউন, অফ, পরবর্তীতে আবার নাউন বা প্রনাউন থাকলে তার আগে দা বসবে। যেমন এই যে ক্যাপিটাল হচ্ছে নাউন, অফ আবার বাংলাদেশ আবার নাউন, তাহলে তার সামনে দি বসবে। এরকম যদি গঠন তোমরা পাও কোথাও, এটা হচ্ছে পজিটিভ কেস। কেস সম্পর্কে যখন তোমরা পূর্ণাঙ্গ ধারণা পরবর্তী ক্লাসগুলোতে যখন পাবে, তখন এই নিয়মটা তোমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে। এখন যদি এতটুকুই মনে রাখো যে নাউন, অফ, পরে আবার নাউন থাকলে তার সামনে দা হয়। এখন আমরা এখানে দেখি দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এটা হলো বাংলাদেশের রাজধানী। এখন যদি আমরা ইংরেজি করি যে ঢাকা বাংলাদেশের রাজধানী, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ইসলামাবাদ পাকিস্তানের রাজধানী, ইসলামাবাদ ইজ দ্য ক্যাপিটাল অফ পাকিস্তান। বাগদাদ ইরাকের রাজধানী, বাগদাদ ইজ দ্য ক্যাপিটাল অফ ইরাক। তারপরে উদাহরণটা দেখো, দ্য নেম অফ আওয়ার স্কুল, এটাও পজিটিভ কেস হয়েছে, অর্থাৎ আমাদের বিদ্যালয়ের নাম। এখন যদি তোমরা ইংরেজি করো যে আমাদের বিদ্যালয়ের নাম বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, তাহলে দ্য নেম অফ আওয়ার স্কুল ইজ বীরগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। তাহলে এটা ক্লিয়ার।
এখন আমরা 7 নম্বর নিয়মে আসি। অর্ডিনাল নাম্বার। অর্ডিনাল নাম্বার তোমরা বুঝবে না, এই জন্য আমি অথবা দিয়ে দিয়েছি। অর্ডিনাল নাম্বার কি? ক্রমবাচক সংখ্যার ক্ষেত্রে দা বসে। কোথাও যদি তোমরা ক্রমবাচক সংখ্যা পাও, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এগুলো ইংরেজিতে হলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ, এরকম সংখ্যা পেলে তার আগে যদি শূন্য স্থান দেওয়া থাকে সেখানে দা বসাতে হবে। যেমন দ্য ফার্স্ট প্রাইজ, যদি সেন্টেন্সে থাকে আই হ্যাভ ওয়ান ড্যাশ ফার্স্ট প্রাইজ, দেখি আই হ্যাভ ওয়ান দ্য ফার্স্ট প্রাইজ, আমি প্রথম পুরস্কারটি জয়লাভ করেছি। এবার দেখো এইভাবে আবার তারিখও লেখা যায় ক্রমবাচক সংখ্যা দিয়ে। 16th ডিসেম্বর, 16th-এর আগে দা বসেছে, যেহেতু এটা ক্রমবাচক সংখ্যা, তাহলে দ্য 16th ডিসেম্বর ইজ আওয়ার ভিক্টোরি ডে। 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস। দ্য 16th ডিসেম্বর ইজ এ রেড লেটার ডে। 16 ডিসেম্বর একটি স্মরণীয় দিন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি 7 নম্বর নিয়মটি বুঝতে পেরেছ। এবার আমরা 8 নম্বর নিয়ম নিয়ে আলোচনা করব। 8 নম্বর নিয়মটা হচ্ছে এক জাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নামের আগে দা বসে। তোমরা জানো যে নাম 5 প্রকার, এর মধ্যে যেটা কমন নাম আছে, কমন নাম যখন এক জাতীয় অর্থাৎ ওই জাতির সকলকে বোঝাবে তখন তার আগে আর্টিকেল দা বসে। যেমন দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিমাল, গরু একটি উপকারী প্রাণী। এখানে আমি পূর্ববর্তী ক্লাসের একটি নিয়মের কথা তোমাদেরকে বলতে চাই। আমরা যখন এ আর এন এর ব্যবহার করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে ওয়ার্ডের প্রথম অক্ষর ভাওয়েল হওয়া সত্ত্বেও উচ্চারণ যদি ইউ বা ওয়াই এর মতো হয় তাহলে তার পূর্বে এন না হয় এ বসে। এই যে ইউজফুল এর উচ্চারণটা ইউ এসেছে প্রথমে, এই জন্য প্রথম অক্ষর ভাওয়েল থাকা সত্ত্বেও এখানে এ বসেছে। যেহেতু আমরা দায়ের নিয়ম আলোচনা করছি এই জন্য এখানে আমি আন্ডারলাইন করি নাই। আচ্ছা, এটা তোমাদেরকে মনে করে দিলাম। আবার উদাহরণ দেখো, দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিমাল, কুকুর একটি বিশ্বস্ত প্রাণী। এগুলো হলো কমন নাম, সিঙ্গুলার কমন নাম, এই জন্য এগুলোর পূর্বে দা বসেছে। অবশ্যই এগুলোর পূর্বে নিয়ম অনুযায়ী এ এনও বসা যায়। অর্থাৎ বাক্যটা যদি এইভাবে হয় যে এ কাউ ইজ এ স্কুল অ্যানিমাল, তবুও বাক্যটি সঠিক হবে। যেহেতু আমরা দায়ের ব্যবহার নিয়ে আলোচনা করছি এই জন্য এখানে এই দিয়ে নিয়মটা আমি লিখে দিচ্ছি। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা এই পর্যন্ত দায়ের 8টি নিয়ম আলোচনা করলাম। আমি তোমাদের জন্য মূলত দিয়ের অনেকগুলো নিয়ম থাকলেও আমি 11 বা 12টি, 10 থেকে 12টি নিয়ম সর্বোচ্চ দিব। এই যে নিয়মগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আমি আজকে 10 বা 11টা হোক বা 12টা হোক, যে নিয়মগুলো দিব এগুলোই সবচেয়ে বেশি ব্যবহার হয়। অর্থাৎ 80% ক্ষেত্রে তোমরা এগুলোরই ব্যবহার পাবা। আর যে 20% আছে সেগুলো তোমাদেরকে ব্যাপক চর্চার মাধ্যমে পরবর্তী ক্লাসগুলোতে তোমরা ওইগুলো শিখতে পারবা। ঠিক আছে, এখন আমরা 9 নম্বর নিয়মে যাব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন ইউসেস অফ ডিফাইন আর্টিকেল, দা ডিফাইন আর্টিকেল দি ব্যবহারের 9 নম্বর নিয়ম নিয়ে আলোচনা করব। 9 নম্বর নিয়মটি হচ্ছে একই গুণবাচক সকল ব্যক্তিকে, একই গুণবাচক সকল ব্যক্তিকে এটাকে আরো ভালোভাবে বোঝানোর জন্য আমি যে ব্র্যাকেটে লিখে দিয়েছি দা যোগ অ্যাডজেক্টিভ। অর্থাৎ অ্যাডজেক্টিভের আগে দা বসবে, বোঝাতে দা বসে। যেমন একই গুণবাচক, দ্য পোর আর নট অলওয়েজ ডিসঅনেস্ট। এখানে পোর হলো অ্যাডজেক্টিভ, এর সামনে দা বসছে। যখন দা বসলে একই গুণবাচক সকল ব্যক্তি কেমন করে হলো? সকল ব্যক্তি এখানে হলো অর্থ হবে দা পোর, অর্থ হলো গরিবেরা। তাহলে দা পোর আর নট অলওয়েজ ডিসঅনেস্ট, গরিবেরা সবসময় বা সর্বদাই ডিসঅনেস্ট, অসৎ নয়। আরো উদাহরণ দেওয়া যায়, দা পায়াস আর হ্যাপি, অর্থাৎ ধার্মিকেরা সুখী। পায়াস মানে ধার্মিক, ধার্মিক বলতে একজন ধার্মিক না, সকল ধার্মিক। এই জন্য নিয়মটা এইভাবে বলা হয়, যদি একই গুণবাচক সকল ব্যক্তিকে যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে অ্যাডজেক্টিভের আগে দা বসবে। এবং এটা বহু বচনের অর্থ দেয় বিধায় এই যে ভার্বটি এখানে প্লুরাল ভার্ব হয়েছে। আর সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার বুঝাইলে এখানে ইজ হইতো, যেহেতু এটা প্লুরাল অর্থ হয়েছে অর্থাৎ সকলকে বোঝানো হয়েছে, এই জন্য এখানে আর ব্যবহৃত হয়েছে। যাক, ওইটা বিষয় নয়। মূলত যেহেতু আমরা আর্টিকেলের নিয়ম আলোচনা করছি, দা পোর গরিবেরা, এই জন্য এখানে দা বসছে। এখন 10 নম্বর নিয়ম। 10 নম্বর নিয়মটা
এটা খুব সহজ নিয়ম। কোনো দেশের নামের মধ্যে যদি ইউনাইটেড বা কিংডম শব্দ থাকে তাহলে তার আগে দা বসে। এমনিতে আমরা জানি যে যে কোনো দেশ বা রাষ্ট্র যে কোনো নামের আগে সাধারণত প্রপার নামের আগে দা বসে, আর্টিকেলেই বসে না। কিন্তু বিশ্বে এমন কিছু কিছু দেশ আছে যেগুলো অর্থপূর্ণ, বিশেষ অর্থপূর্ণ। এই দেশের নামের সাথে ইউনাইটেড বা কিংডম কিংডম এগুলো দুইটাও থাকতে পারে অথবা একটাও থাকতে পারে একসাথে। যেমন দ্য ইউএসএ ইজ এ ডেভেলপড কান্ট্রি। আমরা আমেরিকার নাম শুনেছ, বা মার্কিন যুক্তরাষ্ট্র, এটাকে সংক্ষেপে বলা হয় ইউএসএ। এর পূর্ণাঙ্গ রূপ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। যেহেতু এটা অর্থপূর্ণ দেশ, এই জন্য এর সামনে দাম বসেছে। এরকম তোমরা ইংল্যান্ডের নাম অর্থাৎ যুক্তরাজ্যের নাম শুনেছ ইউকে, ইউনাইটেড কিংডম। এখানে যদি হয়তো ইউকে, তাও একই দ্য ইউকে ইজ এ ডেভেলপড কান্ট্রি। যুক্তরাজ্য একটি উন্নত দেশ। তো প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে যখন কোনো দেশের নাম থাকবে তখন তার পূর্বে দা ব্যবহৃত হবে। এখন 11 নম্বর নিয়ম, এটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি নিয়ম। সবগুলোই গুরুত্বপূর্ণ, এটাকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই জন্য বলছি যে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে যে আর্টিকেলের কোশ্চেনটা থাকে সেটা একটা প্যাসেজ দিয়ে থাকে। এখন যেহেতু প্যাসেজ, একটি প্যাসেজে একাধিক সেন্টেন্স থাকে, 5টি 6টি 7টি 8টি পর্যন্ত থাকতে পারে, এমনকি 10টি পর্যন্ত সেন্টেন্সে প্যাসেজের সেন্টেন্স থাকতে পারে। এই নিয়মটাতে বলা হয় যে কোনো অনির্দিষ্ট নাম পরপর একাধিক সেন্টেন্সে ব্যবহৃত হলে প্রথমবারে তার আগে নিয়মানুসারে এ বা এন। একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। কোনো অনির্দিষ্ট নাউন পরপর একাধিক সেন্টেন্সে, মানে একের বেশি সেন্টেন্সে যদি একটা নাউন বারবার আসে, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? প্রথমবার ওই নামটার আগে বুঝবে নিয়ম অনুসারে এ বা এন, নিয়ম অনুযায়ী যা হয় এ এন এর নিয়ম অনুসারে। কিন্তু পরবর্তীতে আবার পরের সেন্টেন্সে ওই নামটি আসলে তখন ওই নামটির পূর্বে দি বসবে। যেমন তোমরা উদাহরণ দেখলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আই স এ ম্যান, ম্যানের আগে এখানে প্রথম অক্ষর কনসোনেন্ট থাকার কারণে এ বসানো হয়েছে। আই স এ ম্যান, আমি একজন লোককে দেখেছিলাম। দ্য ম্যান ওয়াজ টল, লোকটি ছিল লম্বা। এই যে ম্যান প্রথম সেন্টেন্সেও ব্যবহার হয়েছে, আবার দ্বিতীয় সেন্টেন্সেও ম্যান ব্যবহার হয়েছে। এই জন্য প্রথম সেন্টেন্সের নিয়ম অনুযায়ী এ বসেছে। আবার দ্বিতীয় সেন্টেন্সে বলাই আছে যে একাধিকবার যদি ব্যবহার হয় অনির্দিষ্ট নামটা, তাহলে দ্বিতীয় সেন্টেন্সে গিয়ে দ্বিতীয় বা তৃতীয় সেন্টেন্সে উক্ত নামের পূর্বে দা বলবে, নিয়ম অনুযায়ী তাই হয়েছে। আবার নিচের বাক্যটা দেখো, আই হ্যাভ অ্যান আমব্রেলা, দ্য আমব্রেলা ইজ নিউ। আমার একটি ছাতা আছে। এখানে এন বসেছে, ইউ ভাইয়ের প্রথম অক্ষর, এই জন্য এন বসেছে। এবং পরের সেন্টেন্স দেখো, এখানে আবার আমব্রেলা এই ওয়ার্ডটি প্রথম সেন্টেন্সেও ব্যবহৃত হয়েছে, দ্বিতীয় সেন্টেন্সেও ব্যবহৃত হয়েছে। এই জন্য যেহেতু প্রথমবার এ বা এন বসে, দ্বিতীয়বারে ওই একই ওয়ার্ড ব্যবহার হলে তার পূর্বে দা বসে। তাহলে দেখো, আই হ্যাভ অ্যান আমব্রেলা, আমার একটি ছাতা আছে। তারপর কি দ্য আমব্রেলা ইজ নিউ, ছাতাটি নতুন। তা প্রিয় শিক্ষার্থীরা, আমি 11টি নিয়ম আলোচনা করলাম। এই নিয়মগুলো, অনেকগুলো নিয়মের মধ্যে থেকে আমি তোমাদের জন্য বিশেষ করে 6ষ্ঠ ও 7ম শ্রেণীর জন্য বাছাই করেছি, কারণ এই নিয়মগুলোই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তোমরা যদি নিয়মিত বাড়িতে প্র্যাকটিস করো, এই নিয়মগুলো মনে রাখতে পারো, তাহলে আশা করা যায় যে আর্টিকেল অংশে তোমরা পূর্ণ 5 নাম্বার, 4 বা 5 যা থাকে পূর্ণ নাম্বার তোমরা পাবা। এটা একটা মূলত সহজ আইটেম। মাত্র 4টে অপশন থাকে পরীক্ষায়। আর্টিকেল দিয়ে শূন্য স্থানে হয় কি বসবে, এ বসবে, অথবা এন, অথবা দি, এই তিনটার যে কোনো একটা। তবে আরেকটা অপশন আছে পরীক্ষার প্রশ্নপত্রে থাকবে এইভাবে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা ফিল ইন দ্য গ্যাপস উইথ সুইটেবল আর্টিকেল, অর্থাৎ উপযুক্ত আর্টিকেল দ্বারা শূন্য স্থান পূরণ করো। আবার আরেকটা অপশন এইভাবে দেওয়া থাকবে, পুট এ ক্রস, একটা ক্রস চিহ্ন দাও, হয় আর্টিকেল ইজ নট নিডেড, যেখানে আর্টিকেল ব্যবহারের প্রয়োজন নাই সেখানে ক্রস দিতে হবে। তাহলে আজকের ক্লাস পর্যন্ত দেখা গেল যে আমাদের এখনো একটি বিষয় অজানাই থেকে গেল, সেটা হচ্ছে কোথায় আর্টিকেল বুঝবে না, অর্থাৎ কোথায় কোথায় আমরা ক্রস দিব। এগুলো এটা পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব। তাহলে প্রথম ক্লাসে ই ও এন এর ব্যবহার নিয়ে আলোচনা করেছি, আজকেরটাতে ডি এর ব্যবহার নিয়ে আলোচনা করলাম, এবং এর পরের ক্লাসটিতে ইনশাআল্লাহ নো আর্টিকেল, অর্থাৎ যেখানে আর্টিকেল বসে না, এই ধরনের কয়েকটা নিয়ম দিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ প্যাসেজ করব। পরীক্ষা প্রশ্নপত্রে যেভাবে থাকবে সেভাবে একটি পূর্ণাঙ্গ প্যাসেজ দিয়ে শূন্য স্থান
পূরণ করবো। তো ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তোমরা সকলে ভালো ও সুস্থ থেকো এই শুভকামনা করি, এবং নিজের স্বাস্থ্যের প্রতি সবাই যত্ন নেবে।